খুব জরুরি একটা বিষয়, কোনো গণমাধ্যম নিউজ করে নাই, শুধু 2 জায়গায় ভিডিও দেখলাম, সেটাও পরে ডিলিট হয়ে গেল। পলিসি, ইটস আ পলিসি, সিদ্ধান্ত, ডিসিশন নিয়েছে ইউনূস সরকারের পলিসি এটা। প্রয়োজনে রক্ত ঝরবে, তবু সীমান্তে এক চুল ছাড় দেওয়া চলবে না। এটা আমার মুখের কথা না, এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা। গুড, আমরা এটাই চাই। অবশেষে বিডিআর সেনাদের মুক্তি যা উপলব্ধি করলো বা বুঝতে পারলো ভারত। অবশেষে বিডিআর সেনাদের জামিনের মধ্য দিয়ে অনেক কিছু রহস্য, অবিশ্বাস্য, চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হতে যাচ্ছে। একটা সুসংবাদ, আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে 200 জন। আজকে 400 জনের জামিন শুনানি ছিল। 400 জনের মধ্যে 200 জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। ভেঙে 2 টুকরো হয়ে যেতে পারে ভারত, এরই মধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। কিন্তু কি কারণে হঠাৎ ভারত ভেঙে পড়ার সতর্কতা দিয়েছে গবেষকরা, আর এমনটা ঘটলে কি হবে ভারতবাসীর? দর্শক, অল্পের জন্য রক্ষা। বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রীতিমতো একটি কু হতে যাচ্ছিল। সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে। পরে টের পেয়ে ব্রিটিশ এমপিরাই প্রতিবাদ করে, তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয়। দেশে এই মুহূর্তে নানামুখী সংস্কার চলছে, তবে আমি আজকে আপনাদেরকে যে সংস্কার কমিশনের সুপারিশের কথা বলছি, এটা 53 বছরে আসলে এমন সংস্কার বাংলাদেশ দেখেনি। জাস্ট মাত্র এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা। আজকে এতদিন পরে এসে সেই রিপোর্টটা উজ্জ্বল করেছেন ব্রিটিশ পার্লামেন্ট থেকে মেম্বার অফ এমপি, এবং এখানে বলে রাখি আজকে যে রিপোর্টটা, এটা সিরিয়াসলি বিগ ব্লো মিন আঘাত। সো ইটস আ গুড নিউজ ফর বাংলাদেশ, গুড নিউজ ফর এভরিওয়ান, কারণ সত্যিকার অর্থে যে বাংলাদেশ একটা। আল জাজিরা রিপোর্টে কুকীর্তি ফাঁস, লুকাতে ব্যস্ত হয়ে পড়েন হাসিনা। আল জাজিরার একটি প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, এবং এটার পর বাংলাদেশের মিডিয়াগুলো এর বিরুদ্ধে ব্যাপকভাবে প্রশংসায় ভাসছে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে কারা প্রশংসা করছে, কারা তার বক্তব্য শেয়ার করে তাকে অ্যাপ্রিসিয়েট করছে? হাসনাত আব্দুল্লাহ সম্ভবত এই প্রথম, আগে হয়েছে কিন্তু এই দৃশ্যে হাসনাত আব্দুল্লাহকে প্রথম দেখা গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের সত্যিকার যে পালস, সেটা তিনি একমাত্র অনুধাবন করতে পারেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারেন, জিয়া পরিবার পারেন। তার বক্তব্য স্পষ্ট হয়েছে যে জনগণের কাছেই আপনাকে যেতে হবে, জনগণের ভালোবাসা ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না। বাংলাদেশের সাথে লড়তে এসে কিন্তু ভারত ভালোভাবে ফেসে গিয়েছে, মানকের চিপায় পড়ে গিয়েছে ভারত। চারদিক থেকে ভারতের অবস্থা চরম লেভেলের খারাপ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সবকিছু দেখতে পারেন। বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট দাবি, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। জাস্ট মাত্র এই কথাটার জন্য রাষ্ট্রপতির একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আমি জানি না যে এর আগে আমাদের বাংলাদেশের কোনো রাষ্ট্রপতি এমন ধরনের কথা তিনি বলেছেন কিনা বা বুদ্ধি দিয়েছেন কিনা। নতুন বাংলাদেশ হিসেবে আমরা অনেকেই সমালোচনা করলেও আজকে রাষ্ট্রপতির এই বক্তব্যটা শোনার পর আমার কাছে মনে হয়েছে যে কিছু তো পরিবর্তন আসছে। আবার এই পরিবর্তনটা এই মুহূর্তে যে তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত রাষ্ট্রপতি, অথবা কি বলা হয় যে তিনি একটা চাপের মধ্যে আছেন, সেখান থেকে এই ধরনের বক্তব্য, এটাও হইতে পারে। বাট আমরা আশা করি আগামী দিনে যারা রাষ্ট্রপতি হবেন তারা যখন এই ধরনের বক্তব্য দিবেন তখন মানুষ বাক স্বাধীনতা পাবে। আজকে আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আপনারা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে এমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ যেই আমরা গঠন করার প্রয়াস চিন্তা করছি, সেখানে সাংবাদিকদের প্রতি তিনি একটা আহ্বান জানিয়েছেন। তো কি আহ্বান জানিয়েছেন? তিনি বলছেন যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। মহান মুক্তিযুদ্ধ দেশের সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাংবাদিকদের গৌরবময় অবদানের কথা স্মরণ করে তিনি বলছেন যে সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, এবং এই ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। আর বাংলাদেশের সকল সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। তো এখন তো সাংবাদিকতার আবার 2টা প্ল্যাটফর্ম আসছে, একটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম, মূলধারার গণমাধ্যম, আরেকটা হচ্ছে আমরা যারা কথা বলি বিভিন্ন সেক্টর থেকে, তাদের বক্তব্যের জায়গাগুলো আমরা মোটামুটি ক্লিয়ার পেলাম যে না, নর্মালি সরকারকে সমালোচনা করা এটা একজন নাগরিক হিসেবে আমার অধিকার। কারণ এই সরকার মানে ক্ষমতায় কারা আছে ডাজন্ট ফ্যাক্ট, বাট তারা যখন রাষ্ট্রকে পরিচালনা করে এখানে প্রতিটা টাকা আমার আপনার আমাদের টাকা দিয়ে কিন্তু সরকার চলে। তো সেখানে আমরা যখন দেখি বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে, লুটপাট হচ্ছে, অব্যবস্থাপনা হচ্ছে, মিসম্যানেজমেন্ট হচ্ছে, তখন কিন্তু আমরা কথা বলি, আওয়াজ তুলি। তো এতে হয় কি, সরকারের যিনি থাকেন অথবা যেই মন্ত্রী এমপি অথবা যে নেতার আন্ডারে এই কাজগুলো হন তিনি বিষয়তে গোস্বা করেন। আর যেহেতু তার হাতে পাওয়ার থাকে, সেই পাওয়ারকে ব্যবহার করে পুলিশকে দিয়ে, ডিবিকে দিয়ে, এসবিকে দিয়ে নানান ধরনের, তারপর ডিজিটাল নিরাপত্তা আইনটাকে অপব্যবহার করে মুখ বন্ধ করা হয়েছে বছরের পর বছর। একটা সুসংবাদ,
আমাদের বিডিআর ভাইরা জামিন পেয়েছে 200 জন। আজকে 400 জনের জামিন শুনানি ছিল। 400 জনের মধ্যে 200 জনের জামিন শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা অনেক দিন ধরে এই লড়াইটা করছি যে অনেক নির্দোষ মানুষকে আটকায় রাখছে। আমরা চাই এই নির্দোষ মানুষগুলোকে জামিন দেওয়া হোক এবং তাদেরকে মুক্ত করা হোক। আবার অনেকের আছে সাজার মেয়াদ শেষ হয়ে গেছে, সাজা কাটা হয়ে গেছে, তারপরেও ছাড়ছে না, এরকম। তো আমরা এরকম সবার জামিন চাই। আমরা আরও কয়েকটা জায়গায় কাজ করেছিলাম, বিডিআর নামটা পুনর্বহল। আশা করি এখানে সবাই বিডিআর নামটা পুনর্বহলের জন্য আপনারা লিখবেন, বিডিআর নামটি পুনর্বহল চাই। এগুলো যৌক্তিক বিষয়, বেশি বেশি বলতে হবে, বিরক্ত লাগলেও বলবেন বিডিআর নাম পুনর্বহল চাই। হ্যাঁ, নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি চাই। তারপরে বিডিআর ওই ঘটনায় পিলখানা হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, তাপসের বিচার চাই। আর সাহারা খাতুন তো মারা গেছে, মহিলারা বিচার করবো কীভাবে? এই হলো অবস্থা। জাহাঙ্গীর কবির নানকের বিচার চাই। আমরা সবাই বিচার চাই না? যেখানে এই বিষয়ে ইস্যু দেখলেই সবাই বলবেন আমরা বিচার চাই। মির্জা আজম শয়তান, হ্যাঁ, বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম। এর মধ্যে বিডিআর সাহসী সৈনিকদেরকে চাকরি ফেরত দিতে হবে, বিডিআর নামটা ফেরত আনতে হবে। আমাদের বিজিবি নামটা একদম পছন্দ না। এটা বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিতে পারছে বলে আমি জানি না। আপনারা কি বিজিবি নামটা পছন্দ করেন? আমি পছন্দ করি না। বাংলাদেশ রাইফেলস, এই রাইফেলস নামটা শুনলেই ইন্ডিয়ানরা ভয় করে। আর এখন বানাইছে চকিদার, গার্ড। আমার রাইফেলস দরকার, রাইফেলস রাইফেলস নামটা আমাদের দরকার। প্রয়োজনে রক্ত ঝরবে, তবু সীমান্তে এক চুল ছাড় দেওয়া চলবে না। এটা আমার মুখের কথা না, এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা। গুড, আমরা এটাই চাই। বিগত সময় সীমান্তে রক্ত ঝরছে, কিন্তু হাসিনা চুপ ছিল, কোনো প্রতিবাদ করে নাই। এই পতনের কিন্তু অল্প কিছুদিন আগেও আমাদের একজন ভাইকে বিএসএফ গুলি করে মারে, তাও বিজিবি সদস্যকে। এটা নিয়ে কোনো প্রতিবাদ কিন্তু তখন তারা করছিল না। যখন সীমান্তে গুলি করে আমাদের এক ভাইকে মারলো যশোরে, তখন কি কেউ মানে সীমান্তের কাছাকাছি গেছিল ওই দেশে, ওই বাংলাদেশের সাধারণ নাগরিক? কেউ যায় নাই। কিন্তু আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জে যখন আমাদের ভূখণ্ডের ভিতর চলে আসতেছে ইন্ডিয়ানরা, তখন এটা প্রতিরোধ গড়ে তুলছে। দেখেন, একটা পরিবেশ দরকার। আপনাকে দেশকে ভালোবাসতে, দেশের জন্য কাজ করলে একটা সুযোগ আপনাকে দিতে হবে। হয়তো সেই সুযোগটা পাইছে বাংলাদেশের জনগণ, কিন্তু এটা হাতছাড়া হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই সুযোগটা পাইছে। বিগত সময় দেখছেন ফেলানিকে মেরে ঝুলায় রাখছে, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করে নাই শেখ হাসিনার সময়। কিন্তু এখন বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে, খাবার নিয়ে যাচ্ছে, দা বটি যা পাচ্ছে নিয়ে চলে যাচ্ছে। এখন এই যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে এখন এই কথাটা বলছে, এটাই করতে হবে। কোনো ছাড় দিয়ে কথা বলা চলবে না। আমার কথা হচ্ছে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করছি। যে ভূখণ্ডটা এটা আমরা রক্তের বিনিময়ে পাইছি। প্রতিটা কোনায় কোনায় রক্তের দাগ আছে। এই ভূখণ্ড আরেকজন দখল দিবে? এটা তো হইতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। একটা কথা মাথায় রাখবেন, এটা কখনোই হতে দেওয়া যাবে না। যেখানে আছেন আপনি যদি ইন্ডিয়াকে ঘৃণা করেন, তাহলে আপনি দেশপ্রেমিক। আমি মনে করি প্রতিটা দেশপ্রেমিকের মনে ইন্ডিয়ার প্রতি ঘৃণা থাকা দরকার, এটা আমি মনে করি। আই হোপ বাংলাদেশের 75% মানুষ ইন্ডিয়াকে ঘৃণা করে, অনেক আমলিকারও ইন্ডিয়াকে ঘৃণা করে। এটা আমরা মানি এবং জানি, কারণ সবার প্রথমে তো দেশ। একটা কথা মাথায় রাখবেন, এই দেশটা আপনার, এই দেশটা আমার। এই দেশে যদি কেউ শকুনের নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে তার চোখ আমরা উপরে ফেলবো ইনশাল্লাহ। কাউকে ছাড় দিয়ে কোনো কথা বলা চলবে না, কারণ একবার দুইবার না, আমরা 3বার যুদ্ধ করছি এই ভূখণ্ড পাওয়ার জন্য। আমরা 3বার স্বাধীন হয়েছি, এটা জিনিস মাথায় রাখবেন। এই 24-এর স্বাধীনতা, এটাও কিন্তু এক প্রকার ইন্ডিয়ার সাথে যুদ্ধ ছিল। সেই ইন্ডিয়াকে হারিয়েই কিন্তু আমরা 24-এর স্বাধীনতা পাইছি। যদিও স্বাধীনতা হারিয়ে যাওয়ার পথে তারপর যতটুকু আছে এটুকু নিয়ে স্বপ্ন দেখতেছি, যেটুকু নিয়ে স্বপ্ন দেখতেছি সেই জায়গাটুকু থেকেই আমরা কিন্তু প্রতিবাদ করতেছি। দেখেন আজকে তাকায় দেখেন, আপনি এসে আপনার চাঁপাইনবাবগঞ্জের দিকে দেখেন, মানুষের ভিতর দেশপ্রেম। আমরা আপডেট জেনারেশন, আমরা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছি। ইন্ডিয়া যদিও এই ঘটনার জন্য সরি বলছে, ভুল স্বীকার করছে, কিন্তু ভুল স্বীকার করলে তো হবে না। তারা থাকা অবস্থায় কিভাবে বাংলাদেশের ভিতর বোমা নিক্ষেপ করে, এয়ারসেল নিক্ষেপ করে, কিভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, কিভাবে, এটা তো হতে দেওয়া যাবে না। কোনো ছাড় কিন্তু ইন্ডিয়াকে দেওয়া চলবে না। একটা কথা মাথায় রাখবেন, এই ভূখণ্ড আপনার, এই ভূখণ্ড আমার। এই ভূখণ্ডের দিকে কেউ নজর দিতে পারবে না ইনশাল্লাহ। দর্শক, অল্পের জন্য রক্ষা। বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে রীতিমতো একটি কু হতে যাচ্ছিল। সেখানে এমন একটি রিপোর্ট উপস্থাপন করা হচ্ছিল যেটা সম্পূর্ণরূপে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার পক্ষে। ভারত থেকে পাওয়া বিভিন্ন তথ্য নিয়ে সাজানো হয়েছিল সেই রিপোর্টটি। পরে টের পেয়ে ব্রিটিশ এমপিরাই প্রতিবাদ করে। ব্রিটিশ স্বয়ং মানে ক্ষমতাসীন লেবার পার্টির এমপিরা তারা প্রতিবাদ করে। তারপরে সেই রিপোর্টটি প্রত্যাহার করা হয়। তো সে কারণেই বলছিলাম দর্শক, যে রীতিমতো বাংলাদেশকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি সম্ভাব্য কু প্রতিহত করা হয়েছে এবং সেটি প্রতিহত করেছেন ব্রিটিশ এমপিরা। নাটকীয় এই ঘটনা ঘটেছে দর্শক। বাংলাদেশ নিয়ে নভেম্বরে একটি রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা। কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ
এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। ওই রিপোর্টে ঢাকায় বর্তমান সরকারের সমালোচনা করা হয়, অভিযোগ করা হয় ওই রিপোর্ট সঠিক নয়। এই রিপোর্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাতী ছিল। এমন সমালোচনার পর ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা। এই খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয় লেবার দলের একজন এমপি হাউস অফ কমন্স এই রিপোর্টের বিষয়ে আপত্তি তোলেন। এই বিষয়ে কর্মকর্তারা বলেছেন তারপর আর ওই রিপোর্ট ডিস্ট্রিবিউট করা হয়নি এবং তা পর্যালোচনার পর্যায়ে আছে। একজন মুখপাত্র বলেছেন যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে তা অভ্যন্তরীণ ডকুমেন্ট পর্যালোচনার পর্যায়ে রয়েছে। গ্রুপটির ব্যাপক প্রক্রিয়ার অধীনে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে শেয়ার করা হয়েছে। এই অবস্থায় ব্যাপকভাবে এই রিপোর্ট প্রচার করার ইচ্ছে নেই। এপিপিজি এটার আর কোনো ফলো আপ করবে না। সাংবাদিক কিরণ স্টাচি এবং ডেভিড বার্গম্যানের লেখা ওই প্রতিবেদনে আরো বলা হয় খালা শেখ হাসিনার দল আওয়ামী লীগের সঙ্গে গোপন সম্পর্ক থাকার অভিযোগ আছে ব্রিটেনের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। এই অভিযোগে তিনি পদত্যাগ করেছেন। এর ফলে জোর অভিযোগ উঠেছে যে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ করছে আওয়ামী লীগ। গার্ডিয়ান লিখেছে এপিপিজির দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্ট প্রেসের কাছে প্রকাশ করা হয় নভেম্বরে। কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বে বিদ্রোহের মুখে ক্ষমতা হারান শেখ হাসিনা। এর 3 মাস পর এপিপিজি ওই রিপোর্ট প্রকাশ করে। বাংলাদেশের সেই গণঅভ্যুত্থানকে মোকাবেলা করা হয়েছিল নিষ্ঠুরতার সঙ্গে। নিরাপত্তা রক্ষাকারীরা দমন পীড়নে ব্যর্থ হয়। এর ফলে প্রায় 1000 মানুষ মারা যান। এপিপিজি রিপোর্টে ধারাবাহিকভাবে শেখ হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারাবাহিক সমালোচনা করা হয়। ওই রিপোর্টে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইউনূস প্রশাসন। একই সঙ্গে কন্ট্রোলপন্থী ইসলামপন্থীদের ক্ষমতায়ন করছে। ওই রিপোর্টে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নেতা, এমপি, সাবেক বিচারপতি, পণ্ডিত জন, আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। এক্ষেত্রে তারা নয়াদিল্লি ভিত্তিক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের কাছ থেকে তথ্য পাওয়ার কথা বলে, দিল্লির কাছ থেকে এই তথ্য পাওয়ার কথা বলে। কিন্তু এতে হত্যার শিকার মানুষের সংখ্যা খুব কম করে দেখানোর জন্য বিশেষজ্ঞরা ওই রিপোর্টের সমালোচনা করেন। কারণ ওই রিপোর্টে দাবি করা হয় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু আগস্টে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার যে রিপোর্ট প্রকাশ করেছে ওই রিপোর্ট তার বিপরীত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার তার রিপোর্টে বলেন বেশিরভাগ মৃত্যু এবং আহতের ঘটনা ঘটেছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কারণে, মানে ছাত্রলীগের কারণে। এপিপিজি রিপোর্টে বলা হয় ঢাকায় নতুন সরকার অপরাধের জন্য 1,94,000 মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলেন সম্ভাব্য অবরোধে জড়িত বলে পুলিশ তার রিপোর্টে যে সংখ্যা উল্লেখ করেছে সেই সংখ্যা সেটার মতোই। ব্রিটিশ দলের এমপি রূপা হক সম্প্রতি বাংলাদেশে সময় কাটিয়েছেন। তিনি এই সপ্তাহে হাউস অফ কমন্সে এই রিপোর্টের সমালোচনা করেন। তিনি প্রশ্ন করেন আপনার সরকার কি করেছে এসব মিথ্যা তথ্য পার্লামেন্টে প্রকাশ করে। লন্ডনে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের প্রফেসর নওমি হোসেন বলেন এপিপিজির ওই রিপোর্ট মৌলিকভাবে ত্রুটিপূর্ণ, জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটা সম্পূর্ণ ব্যর্থ। এপিপিজির একজন মুখপাত্র বলেন তারা কমনওয়েলথ অফ নেশনসের দিকে প্রতিষ্ঠান হিসেবে বেশি মনোনিবেশ করবে, তারা দেশভিত্তিক আর রিপোর্ট প্রকাশ করবে না। তার মানে একটা সম্পূর্ণ ইউনূস সরকারের বিরুদ্ধে একটি রিপোর্ট তারা প্রকাশ করতে যাচ্ছিল, যেটা ব্রিটিশ এমপিরা টের পেয়ে প্রতিবাদ করেন এবং ফলে রিপোর্টটি স্থগিত হয়ে যায়। দর্শক, সংস্কার দেশে এই মুহূর্তে নানামুখী সংস্কার চলছে। তবে আমি আজকে আপনাদেরকে যে সংস্কার কমিশনের সুপারিশের কথা বলছি এটা 53 বছরে আসলে এমন সংস্কার বাংলাদেশ দেখেনি। তবে এইটার আসলে পজিটিভিটি কি আসবে সেটা আমি জানি না। তবে এই সিস্টেমটা পৃথিবীর অনেক দেশে আছে। দেশ বড় হইলে যে এটা আছে তা না, ছোট ছোট দেশ আছে। যেমন দক্ষিণ কোরিয়াতেও, আমি যে দেশে থাকি, এখানেও এই সিস্টেমটা আছে। তবে তাদের দেশ আমাদের দেশ এগুলো আকাশ পাতাল পার্থক্য। এই সিস্টেমটার পজিটিভ দিক যেমন আছে, নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটা হচ্ছে এইসব দেশগুলোতে মানুষ সচেতন, মানুষ সৎ, মানুষ ভদ্র, লুটপাট নাই, রাজনৈতিক সিন্ডিকেট নাই। এদেশে যে রাজনীতি আছে আপনি বুঝবেনই না টেলিভিশন না দেখলে। তো যাই হোক, বাংলাদেশে নতুন করে একটা সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ করেছে আমাদের সংস্কার কমিশন। কি, আমাদের দেশকে মানে 4টা প্রদেশে বিভক্ত করা। 4টা প্রদেশ, একটা প্রদেশ হবে রাজশাহী প্রদেশ, তারপরে হবে ঢাকা প্রদেশ, খুলনা প্রদেশ, চট্টগ্রাম প্রদেশ। প্রত্যেকটা প্রদেশের আওতায় আমাদের যে জেলাগুলো আছে, উপজেলাগুলো আছে, এগুলা আপনার বিন্যস্ত হবে। দেশের পুরোটি 4টি বিভাগকে 4টি প্রদেশ করার সুপারিশ দিয়েছে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন। রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এই কমিশন। সহজে বললে ভারতে যেমন আপনি ধরুন কলকাতা একটা প্রদেশ, ওইখানে বিজেপি সরকারের পাওয়ার চলে না, এটা একটা আলাদা আপনার কি বলা হয় যে ধরেন সেখানে নির্বাচন হয়, বাট আপনার সরকার গঠিত হয় আলাদা। এই সরকার আবার দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় সরকারের কাছে। যেমন মোদি হচ্ছে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আবার মমতা দিদি হচ্ছে কলকাতা অঙ্গের প্রধানমন্ত্রী। এরকম আলাদা আলাদা স্টেট সিস্টেম হয়ে যাবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন, পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং তার সদস্যরা উপস্থিত ছিলেন। তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে 4টি প্রদেশে বাংলাদেশকে বিভক্ত করার কথা। দায়িত্বশীল সূত্র বলছে যে জনসংস্কারের এই 4টি প্রদেশ, এদের পরিচালনা কাঠামো কেমন হবে,
কাজ কি হবে সেই ভাবনা এখনো জানা যায়নি, মানে এটা তাদের গবেষণার মধ্যে আছে। কমিশনের একটি সূত্র বলছে যে আপনার বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয়, তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনোই বলা সম্ভব না, বিষয়টি পর্যালোচনা আছে। বাংলাদেশে একাধিক প্রদেশ আলোচনা যেটা আসছে এটাও নাকি নতুন না। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষেই আমাদের ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন তিনি রাষ্ট্র মেরামতের এখনই সময় এখানে 5টা প্রদেশ করার প্রস্তাব দিয়েছিলেন, আর এখন এটা আমরা 4টাতে দেখছি। বলা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে বিশ্বের 8ম বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ, আর ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল রাষ্ট্র কাঠামো গঠন করা যেতে পারে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে 2টি করে 4টি প্রদেশ, বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। তখন ছিল এটা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের যে 5টা, এটাই সম্ভবত শর্টকাট এখানে 4টা আসছে। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্র শাসিত হবে, কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত, সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ, বৈদেশিক সাহায্য সহযোগিতা এগুলো থাকবে। বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। প্রশংসায় ভাসছে ছাত্রনেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে কারা প্রশংসা করছে, কারা তার বক্তব্য শেয়ার করে তাকে অ্যাপ্রিসিয়েট করছে? এদেশের ইসলামপন্থীরা, বিখাসাতান জামাত শিবির। জামাত শিবিরের চমৎকার সমর্থন পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। দর্শক, হাসনাত আব্দুল্লাহ সম্ভবতই প্রথম, আগে হয়েছে কিন্তু এই দৃশ্যে হাসনাত আব্দুল্লাহকে প্রথম দেখা গিয়েছে। হাসনাত আব্দুল্লাহ ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তার একটা আলাদা অ্যাক্টর হিসেবে মূল্যায়নের জায়গা আছে, আমরা এই কারণে তাকে মূল্যায়ন করছি। আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক এই হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর পার্সোনালিটি ট্রেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাসনাত আব্দুল্লাহর কপালে নামাজের দাগ আছে, এটা আগে মামুনুল হক সাহেব একবার আইডেন্টিফাই করে অ্যাপ্রিসিয়েট করেছিলেন। অতএব রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির পার্সোনালিটি ট্রেটস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখে থাকবেন যে আমিরে জামাত মাঝে মাঝে হাসনাত আব্দুল্লাহকে ডাকেন, বিভিন্ন প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহকে সাথে রাখেন। হাসনাত আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই, কিন্তু তার অবস্থান কিন্তু অনেক উপরে, এটা বুঝতে হবে বর্তমান বাংলাদেশের রাজনীতিতে। এবং এই যে ছাত্র শিক্ষার্থী, এরাই তো ঘটনা ঘটিয়েছে। কারণ এর মধ্যে আরো অনেকে ছিল, ছাত্রদের আসিফ নাহিদ, এরা কিন্তু এখন ছাত্রনেতা নেই, এরা এখন সরকার। কিন্তু সবচেয়ে বড় ছাত্রনেতা এখন বাংলাদেশে হাসনাত আব্দুল্লাহ। এই কারণে হাসনাত আব্দুল্লাহর কার্যক্রম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাসনাত আব্দুল্লাহ ওয়াজ মাহফিলে প্রথমবার আলোচনা করলেন, এবং গুরুত্বপূর্ণ সব গণমাধ্যমে এটা নিয়ে রিপোর্ট হয়েছে। এভাবে ওয়াজ মাহফিলে প্রথমবার আলোচনা করলেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তাকে পাঞ্জাবি টুপি পরা অবস্থায় ওয়াজ করতে দেখা যাচ্ছে। এই দৃশ্যটা সত্যি চমৎকার, এবং এই ভিডিও ক্লিপস জামাত শিবিরের লোকজন ছড়িয়ে দিচ্ছে, তারা শেয়ার করছে, তারা হাসনাত আব্দুল্লাহকে ধন্যবাদ জানাচ্ছে, মোবারকবাদ জানাচ্ছে। তো এটা হাসনাত আব্দুল্লাহ একটা বড় অর্জন, যে বাংলাদেশের রাজনীতির পালস বুঝতে পেরেছে। হাসনাত আব্দুল্লাহ কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের বা এরকম প্রধান হতে যাচ্ছে না বা নয়, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে ধর্মীয়। জিয়াউর রহমান যে থিওরিতে সফল হয়েছিলেন বাংলাদেশে, হাসনাত আব্দুল্লাহ এখন ওই থিওরি ধরেছে। এর মানে জিয়া যেরকম একজন সফল রাষ্ট্রনায়ক ছিল, এই হাসনাত আব্দুল্লাহর একদিন ওইরকম সফল রাষ্ট্রনায়ক হবেন। ওয়াজ করেছেন তো করেছেন, বেশ ভালো কথা, ওয়াজ তো আওয়ামী লীগের লোকজনও করে, কিন্তু হাসনাত যে ওয়াজ করেছেন, এই ওয়াজের তাৎপর্য পলিটিক্যাল পার্সপেক্টিভে অত্যন্ত গভীর, ইজ ভেরি সিগনিফিক্যান্ট। কুমিল্লার দেবিদারে ওয়াজ মাহফিলে আলোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য। জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন মঞ্চে হাসনাতকে কথা বলতে দেখা গেল, এই প্রথম কোনো মাহফিলে তাকে আলোচনা করতে দেখা গেল। এবং ওইখানে রফিকুল ইসলাম মাদানী ছিল, বিপ্লবী নেতা হুজুর রফিকুল ইসলাম মাদানী, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। মূলত এই ভারত বিরোধী হওয়ার কারণেই তাকে ভয়ানক জুলুমের শিকার হতে হয়েছে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা অনেকটা পলিটিক্যাল। যেমন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে অনেক হুজুরকে আওয়ামী লীগ বাধা দিত, আবার আওয়ামী লীগের লোকজন এখন বলে 2025 সালে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই কেন? কারণ আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় সুদখোর ডক্টর ইউনূস নিজেই এখন বাংলাদেশ সরকারের প্রধান, অতএব এই কারণে সুদের বিরুদ্ধে ওয়াজ নাই। আমরা এটার জবাব অনেকবার দিয়েছি, ডক্টর ইউনূস সুদ খান না, সুদের সাথে তার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই। আর যতটুকু সম্পৃক্ততা অন্য 10 জন মানুষের, যেটা ডক্টর ইউনূসের, সেটা আলাদাভাবে তাকে ব্যক্তিগতভাবে তাকে সুদ করে বলার সুযোগ নেই, কারণ তিনি কোনো সুদের ব্যবসা করেন না, তিনি সোশ্যাল বিজনেস করেন। আর তার মাইক্রো ক্রেডিট, গ্রামীণ ব্যাংক, ওটা তিনি তার নিজের প্রতিষ্ঠান না, লাভ তিনি খান না, অতএব ওটা সুদের ব্যবসা হলেও ওটা ডক্টর ইউনূস খান না ভাই। ওখান থেকে যে সুদ আসে সেটা আবার রিইনভেস্ট করা হয়, ওটা ডক্টর ইউনূস খান। অতএব ডক্টর ইউনূস কিন্তু সুদ খান না। সুদ কোনো না কোনো ভাবে আমরা সবাই খাই, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিক ভাবে সুদ করে বলতে যা বোঝায় ওটা না। সুদের বিরুদ্ধে ওয়াজ হয় না কে বলেছে? যে হাসনাত আব্দুল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট ছাত্রনেতা, তিনিই তো সুদের বিরুদ্ধে ওয়াজ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।